অন্যান্যার জীবন, দুর্ঘটনা আর হুইলচেয়ারে আসার শুরু দেখানো হল। ডিসেম্বর ২০২২-এর একটা ঠান্ডা সকাল ছিল। মুম্বাইয়ের আকাশ হালকা কুয়াশায় ঢাকা, সমুদ্রের হাওয়া ভেজা আর মন্থর ছিল। কিন্তু বান্দ্রা ওয়েস্টে দাঁড়িয়ে থাকা সেই অট্টালিকায় ভিতরে সবকিছু এক অদ্ভুত নিস্তব্ধতায় জমে গিয়েছিল। এই অট্টালিকাতেই থাকত অন্যান্যা মেহেরা, সেই মেয়ে যার সম্পর্কে কখনো বলা হতো যে তার জীবন কোনো ফিল্ম স্টারের চেয়ে কম নয়। সৌন্দর্য, সম্পদ, খ্যাতি সবকিছু তার পায়ের কাছে ছিল। কিন্তু আজ সেই অট্টালিকাতেই সে হুইলচেয়ারে বসে জানালার বাইরে খালি চোখে সমুদ্রের দিকে তাকিয়েছিল। ২ মাস আগে অক্টোবরের এক রাতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা তার পৃথিবী কেড়ে নিয়েছিল। তার বাবা মা, তার স্বামী, সবাই এক মুহূর্তে তার থেকে দূরে চলে গিয়েছিল। শুধু সে বেঁচে ছিল, ভাঙা, আহত আর সবচেয়ে বেদনাদায়ক সত্য নিয়ে যে তার পা এখনও তার শরীরের অংশ হলেও তার জীবনের ভরসা আর নয়। ডাক্তাররা সাফ বলে দিয়েছিল যে তার আবার হাঁটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু আসল ব্যথা শুধু এটুকুই ছিল না যে সে হাঁটতে পারবে না, বরং এই যে জীবনের ঝকঝকে আড়ালে সে সব সময় অহংকারের দেয়াল তুলে রেখেছিল, আর এখন সেই অহংকারের মধ্যেই একাকিত্বের মাঝে সে নিজের যন্ত্রণায় ডুবে যাচ্ছিল। তার ব্যক্তিগত নার্স পূজা তার পিছনে দাঁড়িয়েছিল, হাতে শাল আর ওষুধ। ম্যাডাম, যদি ক্লান্ত হয়ে থাকেন তাহলে ভিতরে চলুন। অন্যান্যা হালকা কিন্তু অত্যন্ত তিক্ত একটা হাসি দিয়েছিল। ক্লান্তি পূজা? আমি তো সেই দিন থেকেই ক্লান্ত যেদিন আমার পৃথিবী শেষ হয়ে গিয়েছিল। এখানে বসি আর ঘরে যাই, কি তফাৎ পড়ে? হাওয়ায় পাতা নড়ছিল, কিন্তু অন্যান্যার জীবনে সবকিছু স্থির হয়ে গিয়েছিল। সে জানত না যে আর কয়েকদিনের মধ্যেই এই অট্টালিকার দরজায় এক সাধারণ গরিব যুবক তার ভাগ্য বদলে দিতে আসছে, আর সেই আগন্তুক মুহূর্ত তার ভাঙা জীবনের গল্প চিরকালের জন্য বদলে দেবে। পরের সন্ধ্যায় বান্দ্রার হাওয়া কিছুটা ভারী ছিল। সমুদ্র থেকে আসা ঠান্ডা ভেজা হাওয়া বিশাল অট্টালিকার নিস্তব্ধতাকে আরও গভীর করছিল। অন্যান্যা তার হুইলচেয়ারে বসে দূরের আকাশের দিকে তাকিয়েছিল, মুখে সেই তিক্ততা, সেই হার মেনে নেওয়া ক্লান্তি। পূজা শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দুজনের মাঝে একটা ভারী নীরবতা ছিল, যেন জীবন নিজেই থেমে গিয়েছিল। ঠিক তখনই গেটের বাইরে কারো ধীরে ধীরে হাঁটার শব্দ এলো। পূজা চমকে উঠে বলল, কে ওখানে? এটা প্রাইভেট এলাকা? কিন্তু উত্তরে শুধু একটা নম্র ধীর কণ্ঠ এলো, নমস্তে বাহেনজি, আমার নাম রবি কুমার। আমি মালিশ আর ঐতিহ্যবাহী থেরাপি করি। শুনেছি এখানে কারো গুরুতর চোট আছে। যদি অনুমতি হয় তাহলে আমি সাহায্য করতে চাই। পূজা হতভাগ হয়ে গিয়েছিল, আর অন্যান্যা তার দিকেও তাকায়নি। শুধু তার সাধারণ পোশাকের ওপর চোখ বুলিয়ে একটা তিরস্কারে ভরা হাসি ছুড়ে দিয়েছিল। তুমি আমার সাহায্য করবে? এই অট্টালিকার ভিতরে ঢোকার যোগ্যতাও তোমার নেই, আর আমার পা ঠিক করে দেবে? অন্যান্যার কণ্ঠ সমুদ্রের হাওয়ার চেয়েও তীব্র আর তীক্ষ্ণ ছিল। রবির ওপর প্রতিটি শব্দ তীরের মতো বিঁধছিল, কিন্তু তার মুখে সেই শান্ত ভাবই ছিল। ম্যাডাম, আমি জোর করছি না। কখনো কখনো ভগবান সেই হাত দিয়ে সাহায্য করেন যাদের সম্পর্কে আমরা ভাবিও না। অন্যান্যার রাগ যেন জ্বলে উঠল। বাস, ডাক্তাররা হার মেনে নিয়েছেন, আর তুমি এক গরিব মালিশওয়ালা চমৎকার করে দেবে? রবি মাথা নিচু করল। আমি কিছুই না ম্যাডাম, যা হয় ভগবান করেন, আমি শুধু মাধ্যম। অন্যান্যার ধৈর্য ভেঙে পড়ল। ব্যথা, রাগ আর অহংকার একসঙ্গে উথলে উঠল। ঠিক আছে, তুমি যদি এত মহান হও তাহলে প্রমাণ করো। যদি তুমি আমাকে দাঁড় করিয়ে দিতে পারো, হাঁটার মতো করে দিতে পারো, তাহলে আমি তোমাকে সব কিছু দেব, আমার বাড়ি, আমার টাকা, আর হ্যাঁ, আমি তোমার স্ত্রীও হয়ে যাব। পূজার হাত ক্যাপে উঠল, কিন্তু রবি শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে না লোভ ছিল, না ভয়, শুধু করুণা আর এক অদ্ভুত গভীরতা। ধীরে বলল, যদি এটাই আপনি চান তাহলে আমি চেষ্টা করব। অনন্যা ভিতরে ভিতরে জ্বলছিল, আর সেই চ্যালেঞ্জের রাগে সে ইশারা করল যে রবি শুরু করতে পারে। রবি অট্টালিকায় প্রবেশ করে, আর অনন্যা তাকে অপমান করার প্রথম সংঘর্ষ। রবি হাঁটুতে বসে তার পুরনো ব্যাগ থেকে তেল বের করল, আর খুব সাবধানে অনন্যার পায়ে হাত রেখে মালিশ শুরু করল। হাওয়ায় গরম তেলের হালকা গন্ধ ছড়িয়ে পড়ল। প্রথমে অনন্যা তিরস্কারের হাসি হাসছিল, কিছুই হবে না, আমি ২ মাস ধরে কিছু অনুভব করতে পারিনি। কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার মুখের রং বদলে গেল। তার একটা হালকা উষ্ণতা অনুভূত হল, যেন কোনো বন্ধ নাড়ি ধীরে ধীরে জেগে উঠছে। তার পায়ে কিছু একটা নড়ল, এতটুকু ছোট যে অন্য কেউ হয়তো দেখত না,
কিন্তু 2 মাসের অন্ধকারে ডুবে থাকা অনন্যার কাছে এটা ছিল সূর্যের প্রথম রশ্মির মতো। এ এটা কি ছিল? সে ফিসফিস করল। পূজা হাতে হাত দিয়ে মুখ চাপল। ম্যাডাম, আপনি সত্যিই অনুভব করেছেন? অনন্যার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। 2 মাসে প্রথমবার তার শরীর সাড়া দিয়েছিল। রবি শান্ত কণ্ঠে বলল, আজকের জন্য এটুকুই যথেষ্ট ম্যাডাম, আপনি চাইলে আমি কাল আবার আসব। আর কোনো আড়ম্বর না করে সে চলে গেল। অনন্যা তার চলে যাওয়া পায়ের দিকে তাকিয়ে রইল। তার ভিতরের গভীর অন্ধকারটা কেঁপে উঠেছিল। ভয়ও ছিল, কিন্তু তার নিচে একটা ক্ষীণ নরম আশা জ্বলে উঠেছিল। হয়তো, শুধু হয়তো, তার জীবন এখনও শেষ হয়নি। সেই রাতে অট্টালিকায় এমন এক নিস্তব্ধতা ছড়িয়েছিল, যেন সময় নিজেই থেমে গিয়েছিল। বাইরে সমুদ্রের ঢেউ নিজের সুরে ফিরে আসছিল, কিন্তু অনন্যার ভিতরে অন্যরকম সুর উঠছিল। এক অস্থিরতা, এক ভয় আর একটা আশা, যা নিভতে নিভতেও পুরোপুরি নিভছিল না। সে হুইলচেয়ারে বসে জানালার পাশে দূরে জ্বলতে থাকা মুম্বাইয়ের আলোগুলো দেখছিল। সেই আলোগুলো, যেগুলো কখনো তাকে নিজের শক্তির অনুভূতি দিত, আজ তাকে আরও একা লাগাচ্ছিল। তার হাত বারবার পায়ের কাছে যাচ্ছিল। সে সেই জায়গায় হাত রাখছিল যেখানে সন্ধ্যায় রবির চাপ লেগেছিল। এটা কি সত্যিই নড়াচড়া ছিল? এই প্রশ্নটা তার মনে বারবার গুঞ্জরিত হচ্ছিল। পূজা দুধ নিয়ে এলে অনন্যা চুপ করে রইল। পূজা ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, ব্যথা বেড়ে গিয়েছে? অনন্যার কণ্ঠ ভাঙা ছিল। ব্যথা নয়, আমি শুধু বুঝতে পারছি না আজ কি হলো। 2 মাস কিছুই হয়নি, আর আজ? সে বাক্য শেষ করতে পারল না। পূজা দেখল যে প্রথমবার অনন্যার চোখে অহংকার নেই, বরং একটা ভয় আর সামান্য আলো আছে। রাতটা লম্বা ছিল। শুরুতে সে নিজেকে বোঝাচ্ছিল যে সব কল্পনা, কিন্তু হৃদয়ের গভীরে সেই নড়াচড়া তাকে বারবার ভাবতে বাধ্য করছিল। সকালের হালকা রোদ ঘরে ঢুকতেই পূজা ব্রেকফাস্ট রাখল। অনন্যা বিনা তর্কে বলল, রেখে দাও, আমি খাওয়ার চেষ্টা করব। পূজার মুখে হালকা স্বস্তি ফুটে উঠল। এটা 2 মাসে প্রথমবার যখন অনন্যা রাগ না করে কোনো কথা মেনে নিয়েছিল। কিন্তু অনন্যার চোখ বারবার অট্টালিকার গেটের দিকে উঠছিল। সে প্রতিটি হালকা শব্দে চমকে উঠছিল। প্রতি পায়ের আওয়াজে তার হৃদয় দ্রুত বাড়ছিল। সে নিজে স্বীকার করতে চাইছিল না, কিন্তু সত্যি এই যে সে কারো অপেক্ষায় ছিল। আশার মধ্যে ভয়ও ছিল। কোথাও কালকের নড়াচড়া শুধু একটা সংযোগ নয় তো? প্রায় 9টার দিকে রাস্তার কোণ থেকে সেই চেনা চাল দেখা গেল। কাঁধে পুরনো ব্যাগ, মুখে নম্র হাসি আর চোখে সেই শান্তি। রবি গেটের দিকে এগোচ্ছিল। তাকে দেখা মাত্রই অনন্যার এক অদ্ভুত স্বস্তি হল, সঙ্গে একটা হালকা লজ্জা। পূজা ঝুঁকে দেখে ধীর কণ্ঠে বলল, ম্যাডাম, মনে হচ্ছে ও এসে গিয়েছে। অনন্যা প্রথমবার মনে মনে স্বীকার করল, হ্যাঁ, আমি তারই অপেক্ষায় ছিলাম। রবি ভিতরে এলো। আজ সিকিউরিটি গার্ডদের আচরণও বদলে গিয়েছিল। আজ তাদের কাছে সেই সাধারণ যুবক আর অপরিচিত লাগছিল না। রবি পূজাকে নমস্তে বলে অন্যান্যার দিকে তাকিয়ে সহজেই জিজ্ঞেস করল, ম্যাডাম, আজ কেমন লাগছে? অন্যান্যা তার দিকে তাকাল। আজ তার চোখে কঠোরতা ছিল না। আমি ঠিক আছি। আর কাল যা হয়েছিল সে শব্দ খুঁজছিল, কিন্তু রবি তার দ্বিধা দূর করে দিল। রবির স্পর্শে অন্যান্যার পায়ে প্রথমবার হালকা নড়াচড়া অনুভূত হয়। ম্যাডাম, ওটা আপনার শরীরের নিজস্ব শক্তি ছিল। আমি শুধু চেষ্টা করি, বাকিটা ভগবানের ইচ্ছা। তার সরলতা, তার নম্রতা অন্যান্যাকে ভিতর থেকে স্পর্শ করল। প্রথমবার তার মনে হল যে এই যুবকের মধ্যে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, শুধু একটা পরিচ্ছন্ন হৃদয় আর বিশ্বাস। অন্যান্যা ধীর কণ্ঠে বলল, আজ আবার চেষ্টা করতে পারি? রবি মাথা নিচু করে বলল, অবশ্যই ম্যাডাম, প্রতিদিন একটু একটু চেষ্টা হয়তো আপনাকে আপনার যাত্রার আরও কাছে নিয়ে যাবে। সেই মুহূর্তে অন্যান্যার মনে হল তার পৃথিবীতে একটা ছোট আলো ফিরে এসেছে। সেই আলো যা দামি ডাক্তাররা আনতে পারেনি, এক সাধারণ যুবক তার শান্ত হাত দিয়ে এনে দিয়েছে। রবি সেই সকালে তার পুরনো ব্যাগ এমনভাবে খুলল যেন তার মধ্যে কোনো অমূল্য জিনিস লুকানো আছে। অন্যান্য বারান্দার কাছে হুইল চেয়ারে বসেছিল। মুখে এক অদ্ভুত শান্তি, আশাও ছিল, ভয়ও ছিল, আর কোথাও একটা লজ্জা। তার সবচেয়ে বেশি ভয় এই যে গত সন্ধ্যায় যে কম্পন হয়েছিল তা কোথাও শুধু একটা তামাশা প্রমাণ না হয়ে যায়। পূজা তার পাশে দাঁড়িয়েছিল। তার চোখেও আজ কিছু বদলে গিয়েছিল, একটা হালকা ঝিকমিক, যেন সেও কোনো অলৌকিকের অপেক্ষায় ছিল। রবি নরম কণ্ঠে বলল,
ম্যাডাম, আজ একটু বেশি সময় লাগবে, কোথাও কষ্ট হলে বলে দেবেন। অন্যান্যা চুপচাপ মাথা নাড়ল। রবি তেলের কয়েক ফোঁটা হাতে নিয়ে হাতের তালুতে ঘষে খুব সাবধানে অন্যান্যার পায়ে হাত রাখল। এবার তার স্পর্শ আরও কোমল, আরও ভেবেচিন্তে ছিল, যেন সে জানে এটা শুধু শরীরের মালিশ নয়, একটা ভাঙা আশাকে আবার স্পর্শ করার সময়। প্রথম কয়েক মিনিট কিছুই হল না। ঘরে শুধু তেলের হালকা সুগন্ধ আর বাইরে থেকে আসা সমুদ্রের হাওয়ার শব্দ। কিন্তু অন্যান্যার হৃদয় ভিতরে ভিতরে অস্থির ছিল। সে কখনো চোখ বন্ধ করছিল, কখনো খুলছিল। প্রতি সেকেন্ড তার কাছে ভারী লাগছিল। 5 মিনিট, তারপর 10। সময় ধীরে ধীরে এগোচ্ছিল। তারপর হঠাৎ তার হাঁটুর ওপরে কোথাও একটা উষ্ণতা ছড়ালো, হালকা, যেন কোনো জমে থাকা বরফের নিচ থেকে গলতে শুরু করেছে। অন্যান্যার বুকটা এক ঝটকায় উঠল। রুকুন, ওই একই অনুভূতি। তার কণ্ঠ ভয় আর আশায় কাঁপছিল। রবি উত্তেজনা না দেখিয়ে শান্ত কণ্ঠে বলল, ভালো ম্যাডাম, এবার নাড়িগুলো আগের চেয়ে দ্রুত সাড়া দিচ্ছে, শুধু শ্বাস স্বাভাবিক রাখুন। পূজা তার হাত চেপে ধরে দাঁড়িয়েছিল, তার চোখ প্রায় ভিজে। কিছুক্ষণ পরেই একটা হালকা কম্পন তার রান থেকে পায়ের বোড়ালি পর্যন্ত ছড়িয়ে গেল। ব্যথা নয়, যেন কোনো ঘুমন্ত জিনিস ধীরে ধীরে জেগে উঠছে। এই অনুভূতি অন্যান্যার কাছে ঝড়ের চেয়ে কম ছিল না। 2 মাসের নিস্তব্ধতার পর শরীরের এমন সাড়া পাওয়া ছিল গভীর অন্ধকারে হঠাৎ বাতি জ্বালানোর মতো। রবি চাপটা একটু সামঞ্জস্য করল, গভীর কিন্তু নিয়ন্ত্রিত। সে প্রতি মুহূর্তে অন্যান্যার শ্বাস আর মুখের ভাবের ওপর নজর রাখছিল, যেন একজন অভিজ্ঞ চিকিৎসক জানে শরীর কতটা সহ্য করতে পারে। 30 মিনিট পর সে হাত ধীরে ধীরে সরিয়ে নিল। ম্যাডাম, আজ এটুকুই যথেষ্ট। নাড়িগুলো খুব ভালো সাড়া দিচ্ছে, আর করলে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে। অন্যান্যা গভীর শ্বাস ছেড়ে দেখল তার শরীর ক্লান্ত, কিন্তু তার ভিতরে যে আলো জেগে উঠেছে তা 2 মাসে প্রথমবার অনুভূত হয়েছে। ডাক্তাররা বলেছিল কোনো আশা নেই। তাহলে এসব কি করে? তার কণ্ঠ এখনো ভাঙছে না, এতে খোঁজার সুর ছিল। রবির চোখে সেই সরল নম্রতা। ডাক্তাররা তাদের হিসেবে ঠিকই বলেন ম্যাডাম, কিন্তু কখনো কখনো শরীর নিজেই পথ বানায়, আমরা শুধু চেষ্টা করি। অনন্যা তাকে দেখতে দেখতে এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। এই ছেলে যতটা সাধারণ দেখতে, ততটাই অসাধারণ তার মন। আর ঠিক তখনই অট্টালিকার বাইরে একটা কালো বড় গাড়ি এসে থামল। পূজা জানালা থেকে দেখে ধীর কণ্ঠে বলল, ম্যাডাম, মনে হয় রাজীব মল্লোত্রাজি এসে গিয়েছেন। অনন্যার চোখে ছড়িয়ে পড়া আশা ধীরে ধীরে সংকুচিত হয়ে সতর্কতায় বদলে গেল। সে জানত আজ আর একটা সংগ্রাম শুরু হতে চলেছে। রুবির নিয়মিত থেরাপি আর অনন্যার হৃদয়ে আশার জাগরণ। রাজীব মল্লোত্রার বড় কালো গাড়ি যেই অট্টালিকার সামনে এসে থামল, পুরো পরিবেশে একটা ঠান্ডা অস্বস্তি ছড়িয়ে পড়ল। গাড়ি থামার শব্দেই ক্ষমতা আর সন্দেহ দুটোই ঝকঝক করছিল। অনন্যা হালকা শ্বাস রোধ করল। সে জানত মামাজি এই সময়ে আসা কোনো সুখ খবরের অংশ নয়। পূজা একপাশে সরে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রবি সম্মানের সঙ্গে মাথা নিচু করল, কিন্তু রাজীবের চোখ তৎক্ষণাৎ তার ওপর স্থির হয়ে গেল, তীব্র সন্দেহ আর কোথাও একটা অপমানে ভরা। অনন্যা নকল উদ্বেগের সঙ্গে বলল, শুনেছি তুই কোনো মালিশওয়ালার কাছে চিকিৎসা করাচ্ছিস। মালিশওয়ালা বলার ধরনে যেন কেউ ময়লা কাপড় দেখছে। রবি নম্রতার সঙ্গে বলল, স্যার, আমি শুধু সাহায্য করতে। রাজীব হাত তুলে তাকে থামিয়ে দিল, তোর সঙ্গে কথা হচ্ছে না। তারপর অনন্যার দিকে ঝুঁকে বলল, তুই বুঝিসও এই ধরনের লোকেরা কারা হয়? এই বাড়ির সম্পদ কি তুচ্ছ? আজ চিকিৎসা করতে এসেছে, কাল হয়তো তিজোরি খুলে দেবে। তার কথায় শুধু সন্দেহ নয়, এক রকমের মালিকানা বোধ ছিল। অনন্যা সহজে সরে গেল না। মামা, আপনি বিনা কারণে বেশি বলছেন, এটা আমার বলায় এসেছে। তোর বলায়? রাজীবের চোখ সরু হয়ে গেল। ডাক্তার সাফ বলে দিয়েছে তোর পায়ে কোনো আশা নেই, আর তুই এখন কোনো অজানা লোকের উপর ভরসা করছিস। এটা অনন্যার হৃদয়ে তীরের মতো বিঁধল। সে থেমে বলল, দুর্ঘটনার পর আমি ভেঙে পড়েছিলাম, হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক মানুষ আমাকে ধোঁকা দেবে। রাজীব মাথা ঘুরিয়ে রবিকে দেখল। আর তুই কি অধিকারে আমার ভাইঝির এত কাছে দাঁড়িয়ে আছিস? কত টাকা নিয়েছিস? পূজা তৎক্ষণাৎ বলল, স্যার, রবি 1 পয়সাও নেয়নি। রাজীব কিছুক্ষণের জন্য থমকে গেল, তারপর আরও সন্দেহপ্রবণ হয়ে গেল।
এই বিনা পয়সায় কেউ রোজ রোজ কেন আসবে? এই দুনিয়া মুফতে ভালোবাসা দেয় না, বুঝলি? অনন্যার মুখ শক্ত হয়ে গেল। যদি তার জন্য 2 মাস পর আমার পায়ে নড়াচড়া আসে, তাহলে আপনি একে লোভ বলুন, আমি একে আশা বলি। ঘরের পরিবেশ হঠাৎ জমে গেল। রবি অনন্যার দিকে তাকালো। তার চোখে অবাক হওয়া নয়, সম্মান ছিল। রাজীব এই পরিবর্তন হজম করতে পারল না। মানে, তুই এখন এই ছেলের ওপর ভরসা করতে শুরু করেছিস? তার কণ্ঠে তিরস্কারের চেয়ে ভয় বেশি ছিল। ভয় যে তার নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছে। ঠিক আছে, সে কঠিন কণ্ঠে বলল, কাল থেকে এই ছেলে এই বাড়িতে পা দেবে না, এটা আমার সিদ্ধান্ত। অনন্যা তৎক্ষণাৎ বিনা দ্বিধায় বলল, না, এটা আমার বাড়ি, আর এ যখন ইচ্ছে আসবে। রাজীবের মুখে রাগ আর অবিশ্বাসের ঝড় একসঙ্গে উঠল। তার কাছে এটা শুধু চিকিৎসা ছিল না, এটা ছিল তার নিয়ন্ত্রণ ভাঙার শুরু। রবি পরিবেশ শান্ত করার চেষ্টা করল। ম্যাডাম, যদি চান তাহলে আমি। অনন্যা তাকে থামিয়ে দিল। না রবি, তুমি কালও আসবে, এটা আমার সিদ্ধান্ত। রাজীব গভীর শ্বাস ছাড়ল, কিন্তু তার চোখে যে আগুন জ্বলে উঠেছিল তা সাফ বলছিল, এই সংঘর্ষ এখানেই শেষ নয়। আর সেই মুহূর্তে 3 জনেরই মনে হল আগামী দিনগুলোতে এই অট্টালিকায় শুধু চিকিৎসা নয়, সংগ্রামও হবে। অট্টালিকায় রাজীব মল্লত্রা চলে যাওয়ার পর এমন এক নিস্তব্ধতা নেমেছিল যা শুধু দেয়ালে নয়, অন্যান্যার হৃদয়েও বসে গিয়েছিল। তার হুইলচেয়ার জানালার কাছে থেমেছিল। যেখান থেকে সমুদ্রের দূরের শব্দ কখনো সান্ত্বনা দিত, আজ তাতেও অস্বস্তি ছিল। কিছুক্ষণ আগেও যে আশা তার ভিতরে ধীরে ধীরে জেগে উঠছিল, রাজীবের কথাগুলো যেন তাকে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এবার অন্যান্যা ভাঙতে প্রস্তুত ছিল না। পূজা ধীরে তার কাছে এসে বলল, ম্যাডাম, আপনি ঠিক আছেন? অন্যান্যা হালকা ক্লান্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক নেই পূজা, কিন্তু আগের মতো আর ভেঙে পড়ার মতোও নই। তার কণ্ঠে সেই দৃঢ়তা ফিরে আসছিল যা কখনো তার পরিচয় ছিল। ওদিকে রাজীব বাইরে গাড়ি পর্যন্ত যেতে যেতে কারোর সঙ্গে ফোনে টানটান গলায় বলছিল, হ্যাঁ, মিটিং কালই ডাকো, পাওয়ার অফ অ্যাটর্নির কাগজপত্র বের করো, অন্যান্যার ওপর নজর রাখা জরুরি, আর ওই ছেলেটার ওপরও। তার কণ্ঠে চিন্তা নয়, নিয়ন্ত্রণ হারানোর ভয় স্পষ্ট ছিল। অট্টালিকার অদ্ভুত ঘটনা আর রবির ওপর প্রথম সতর্কতা দেখানো হয়। ভিতরে রবি তার জিনিস গোছাগাছ করতে করতে থেমে থেমে অন্যান্যার দিকে তাকাচ্ছিল। তার মুখে আজ এক আলাদা দায়িত্ব আর বিভ্রান্তি ছিল। ম্যাডাম, সে ধীর কণ্ঠে বলল, যদি আমার জন্য বাড়িতে টেনশন বাড়ছে তাহলে আমি কাল। অন্যান্যা তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল। রবি, তুমি যদি না আসো তাহলে এটা রাজীবের জয় হবে, আমার নয়। আর আমি এখন কারো নির্দেশে বাঁচতে চাই না, নিজের শক্তিতে বাঁচতে চাই। তুমি আসবে, কালও আর যতদিন দরকার। পূজা হালকা হেসে বলল, আপনি যা করছেন রবি ভাইয়া, ওটা সত্যিই দোয়ানে মতো। রবির মনে আজ এক আলাদা বোঝা ছিল, যেন সে অনুভব করছে আগের পথ শুধু চিকিৎসার নয়, সংগ্রামেরও হতে চলেছে। সেই সন্ধ্যায় অন্যান্য ঘরে একা ছিল। নিস্তব্ধতায় তার শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। সে ধীরে ধীরে পায়ে হাত রাখল, চোখ বন্ধ করল, আর কালকের কম্পন, আজকের উষ্ণতা সব মনে করল। সেই স্মৃতিতে এক নতুন জেদ ছিল, যে এখন সে কারো দয়া বা কারো সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না, নিজের শক্তিতে বাঁচতে চাই। সে হুইলচেয়ারের হাতল শক্ত করে ধরল, শরীর একটু সামনে ঝুঁকিয়ে ধীরে ধীরে চাপ দিল। কোনো অলৌকিক হল না, কোনো বড় নড়াচড়া নয়, কিন্তু তার রানে একটা হালকা ঝিনঝিনে অনুভূতি ছুটে গেল। এতটুকু যে সে নিজেই চমকে উঠল। ভয়ও হলো কোথাও এই অনুভূতি আবার হারিয়ে না যায়, কিন্তু সেই ভয়ের পিছনে আশার একটা গরম রশ্মি লুকিয়েছিল। রবি ঠিকই বলে, সে নিজের সঙ্গে বলল, শরীর নিজেই পথ বানায়। ঠিক তখনই পূজা ঘরে ঢুকে তাকে এমন অবস্থায় দেখে ঘাবড়ে গেল। ম্যাডাম, আপনি পড়ে যেতে পারতেন। অন্যান্য হাসল, দীর্ঘদিন পর প্রথম শান্ত হাসি। পূজা, আজ আমি কারোর জন্য নয়, নিজের জন্য চেষ্টা করেছি। তার কথায় সেই ঝকঝকে ভাব ছিল যা মাসখানেক ধরে হারিয়ে গিয়েছিল। পূজার চোখ ভিজে এলো। সে জানত এটা শুধু দাঁড়ানোর চেষ্টা নয়, এটা অন্যান্যার নিজের দুর্বলতার বিরুদ্ধে প্রথম জয়। ঘরে হালকা হাওয়া বয়ে গেল, আর অন্যান্যা প্রথমবার অনুভব করল যে আগত সময় যত কঠিনই হোক, বিশেষ করে রাজীবের ষড়যন্ত্রে ভরা, সে এখন আর একা নয়, না তার লড়াইয়ে, না তার আশায়। আর রাতের সেই শান্ত মুহূর্তে তার ভিতরে একটা নতুন সকাল গজাতে লাগল, যা যে কোনো ঝড়ের চেয়ে বড় ছিল। পরের সকালে অট্টালিকায় হালকা ঠান্ডা ছিল, কিন্তু হাওয়ায় একটা গুমোট ভাব ভাসছিল, যা অন্যান্যার হৃদয়েও নেমে আসছিল। সে জানালার কাছে বসে সমুদ্রের ঢেউ দেখছিল, কিন্তু তার মনে কালকের হালকা ঝিনঝিনে ভাব বারবার ফিরে আসছিল, যেন কোনো অন্ধকার ঘরে একটা ছোট মোমবাতি হঠাৎ জ্বলে উঠেছে। পূজা চা নিয়ে এলে দেখল অনন্যার চোখ দূরে কোথাও হারিয়ে আছে। ম্যাডাম,
আপনি চিন্তিত লাগছেন। অনন্যা ধীর শ্বাস নিয়ে বলল, চিন্তিত নয়, শুধু প্রস্তুত হচ্ছি। মনে হচ্ছে আজ কিছু এমন হবে যা সহজ হবে না। ঠিক তখনই রবি ভিতরে এলো, কিছুটা দ্বিধায়, যেন আজ তার পাও হালকা নয়। নমস্তে ম্যাডাম। অনন্যা হালকা হেসে বলল, আমার মনে হচ্ছিল আজ তুমি হয়তো ভয় পেয়ে আসবে না। রবি মাথা নাড়ল, যদি ভয়ের কারণে পিছিয়ে যাই তাহলে আমি এখানে আসার যোগ্যই নই। তার কথায় নম্রতাও ছিল, দৃঢ়তাও ছিল, কিন্তু যতটা শান্তি সেই মুহূর্তে ছিল তা এক মুহূর্তেই ভেঙে গেল। বাইরে থেকে উঁচু গলার আওয়াজ আসছিল, পায়ের শব্দ, কাগজের শব্দ আর অধিকারের আওয়াজ। রাজীব মল্লোত্রা, দুজন আইনজীবী আর একজন হিসাবরক্ষক নিয়ে ভিতরে ঢুকে পড়ল। আইনজীবীদের একজন আসামাত্র ঘরের চারপাশ দেখে নিল, যেন সে আগে থেকেই জানত এখানে বিরোধ হবে। রাজীবের চোখে আজ পুরো পরিকল্পনা ঝকঝক করছিল। অনন্যা তীব্র কণ্ঠে বলল, কিছু জরুরি কাগজে সই করিয়ে নিতে হবে। তোমার স্বাস্থ্যের অবস্থা দেখে এই দায়িত্ব আমাকেই সামলাতে হবে, ডাক্তারও তাই বলেছে। এটা শুনেই অনন্যার ভিতরে কিছু একটা ভেঙে পড়ল। কোন ডাক্তার, কবে কথা হয়েছে? তার চোখে সন্দেহের তীক্ষ্ণ চমক উঠল। সে কাগজ না দেখে বলল, কোন ডাক্তারের সঙ্গে কথা বলেছেন আপনি মামা, আর কবে? রাজীব এক মুহূর্তের জন্য থেমে জোরে বলল, অনন্যা, তুই আবেগপ্রবণ হচ্ছিস। এই ছেলে রোজ মুফতে কেন আসছে? দুনিয়ায় কেউ বিনা স্বার্থে কিছু করে না। সে সোজা রবির দিকে আঙুল তুলল, একে আমার ভরসা হয় না। আইনজীবীরাও সহজে এগিয়ে এলো, যেন রাজীবের কথা তাদের আশার চেয়ে বেশি ছিল। রবি শান্ত কণ্ঠে বলল, স্যার, আমি শুধু যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই করছি। আমার কাজ শুধু ম্যাডামের অনুমতিতে চলে। রাজীব জ্বলে উঠল, একে আমি বাড়ি থেকে বের করে দেব। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই অনন্যা তীব্র কণ্ঠে বলল, বাস। ঘর নিস্তব্ধ হয়ে গেল। কেউ আমাকে বলে দেবে না আমার জন্য কি ঠিক। অনন্যা দৃঢ় কণ্ঠে বলল, আর আমি কোনো কাগজে সই করব না যতক্ষণ না আমি নিজে চাই। রাজীবের মুখ রাগে লাল হয়ে গেল, অপমানে আর নিয়ন্ত্রণ হারানোর ভয়ে। কিন্তু সে কিছু করতে পারল না। ধীরে ধীরে সে বাইরে চলে গেল, তার পিছনে আইনজীবীরাও। যাওয়ার সময় তাদের একজনের চোখে স্পষ্ট ছিল রাজীবের কথায় কিছু গলদ আছে। দরজা বন্ধ হতেই অনন্যার শ্বাস দ্রুত হল। রবি ধীরে বলল, আজ আপনি খুব বড় লড়াই জিতেছেন। অনন্যা তার দিকে তাকালো, না রবি, আজ তো শুধু শুরু, আসল লড়াই এখনো সামনে। আর এটা সত্যি ছিল, কারণ ঠিক তখনই বাইরে যেতে যেতে রাজীবের মুখে একটা নতুন আরও ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত ফুটে উঠছিল, যেন এই ঝড় এখনো দূরে নয়, বরং দোরগোড়ায় দাঁড়িয়ে। দুপুরের বৃষ্টি ধীরে ধীরে অট্টালিকার আকাশকে আরও ভারী করে তুলছিল। ফোঁটার ঝমঝম শব্দ ঘরের নিস্তব্ধতাকে আরও গভীর করছিল। অনন্যা জানালার কাছে বসেছিল, কিন্তু তার মন কোথাও দূরে ঘুরছিল। রাজীবের লাল চোখ, তার বিরক্তি আর তার পিছনে লুকানো কোনো অন্ধকার পরিকল্পনা। পূজা পর্দা ঠিক করতে করতে বলল, ম্যাডাম, আজ মামাজি অতিরিক্ত রেগে গিয়েছিলেন বলে মনে হচ্ছে। আমার ভয় ভয় করছে। অনন্যা ধীরে বলল, আমারও পূজা, কিন্তু ভয় করে পিছিয়ে যাব না। শুধু জানি না ওর পরবর্তী পদক্ষেপ কি হবে। তার কথায় দ্বিধা আর শক্তি দুটোই একসঙ্গে ছিল। ঠিক তখনই বাইরে গেটের দিক থেকে একটা জোর শব্দ এলো, যেন কেউ গেট জোরে ধাক্কা দিয়েছে। অনন্যা চমকে জানালার দিকে এগোল। সেখানে সে দুজন কালো রেনকোট পরা লোককে দেখল, যারা রবিকে ঘিরে কিছু জিজ্ঞাসাবাদ করছিল। বৃষ্টি জোরে পড়ছিল, কিন্তু তাদের গতিবিধি স্পষ্ট দেখা যাচ্ছিল। তাতে শত্রুতা ছিল, আর রবি শান্ত হয়ে তাদের থামানোর চেষ্টা করছিল। একজন তার ব্যাগ টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিল। অনন্যার হৃদয় যেন পড়ে গেল। হায় ভগবান, এরা কারা? পূজা কাঁপা কণ্ঠে বলল, ম্যাডাম, এরা মামাজির লোক বলে মনে হচ্ছে। অনন্যার আঙুল হুইল চেয়ারে শক্ত হয়ে গেল। সে চাইলেও নিচে দৌড়ে যেতে পারছিল না, আর এই অসহায়তই তাকে ভিতর থেকে ভাঙছিল। নিচে রবি ভিজে কাপড়ে বোঝানোর চেষ্টা করছিল, ভাই, আমি শুধু চিকিৎসা করি, আর কিছু না। কিন্তু বৃষ্টির শব্দ তার কথা গিলে নিচ্ছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে থামল। রাজীব নামল, ছাতাও নিল না, যেন এই পুরো পরিস্থিতির ওপর তার পুরো নিয়ন্ত্রণ। সে ধীরে ধীরে এগিয়ে রবিকে দেখে বলল, এখন বুঝতে পারছি অনন্যা তোর কথা কেন শোনে। তুই ওকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিস। রবি শান্ত কণ্ঠে উত্তর দিল, স্যার, এটা সত্যি নয়, আমি। রাজীব তৎক্ষণাৎ কেটে দিল, চুপ। কাল থেকে যদি এই বাড়ির কাছে দেখা যায় তাহলে পরিণতি ভালো হবে না। প্রতিটি ভুলের দাম আছে।
তার ইশারায় দুজন লোক রবিকে হালকা ধাক্কা দিয়ে পিছিয়ে দিল, এতটুকু যাতে অপমান হয় কিন্তু চোট না লাগে। এটা ছিল শুধু সতর্কতা, আর সেই সতর্কতার নাটক রাজীব জেনে শুনে বৃষ্টির মাঝে খেলছিল। ওপরের জানালায় দাঁড়িয়ে থাকা অনন্যা এসব দেখতে দেখতে ভাঙতে লাগল। তার হৃদয় দ্রুত ধুকফুক করছিল, রাগে নয় বরং এই ভয়ে যে সে একজন এমন মানুষকে এই ঝড়ের মাঝে দাঁড় করিয়ে দিয়েছে যাকে সে এখন অত্যন্ত মূল্যবান মনে করতে শুরু করেছে। পূজা ধীরে বলল, ম্যাডাম, আপনার নিচে গিয়ে কিছু বলা উচিত। অনন্যা চোখ বন্ধ করল, না, এখন নয়। যদি আমি নিচে যাই তাহলে ও আরও তার আসল রূপ লুকিয়ে ফেলবে, কিন্তু আমি রবিকে চোট লাগতে দেব না, যাই হোক। নিচে রবি বিনা বিতর্কে তার ভিজে ব্যাগ তুলে নিল। তার মুখে অপমানের ব্যথা ছিল, কিন্তু তার চেয়ে গভীর একটা সংকল্প। এই লড়াই এখন শুধু অনন্যার নয়, তারও হয়ে গিয়েছে। সে ধীরে ধীরে বৃষ্টিতে মিলিয়ে গেল, আর ওপরের জানালায় দাঁড়িয়ে অনন্যার চোখ ভরে এলো। রবি, আমি তোকে একা ছেড়ে যাব না, সে ধীরে বলল। এই ঝড় আমরা একসঙ্গে সামলাব, যেভাবেই হোক। সেই রাতে অট্টালিকার বড় করিডরে যে নিস্তব্ধতা ছড়িয়েছিল তা শুধু চুপচাপ নয়, আগত যুদ্ধের আভাস ছিল। রাত ধীরে ধীরে অট্টালিকার ওপর নেমে আসছিল, কিন্তু এবার অন্ধকারের বোঝা শুধু বাইরে নয়, অনন্যার হৃদয়েও ভারী হয়ে উঠেছিল। ঘরের হালকা আলোয় বসে সে বারবার জানালার বাইরে তাকাচ্ছিল, কিন্তু তার চোখের সামনে বারবার সেই দৃশ্য ঘুরছিল। ভিজে কাপড়ে রবি, তার চোখে সেই নিঃশব্দ ব্যথা, আর কিছু না বলে পিছনে ফিরে যাওয়া। এমন অস্বস্তি সে আগে কখনো অনুভব করেনি। হয়তো এই কারণে যে শেষবার যখন সে কোনো প্রিয়জনকে হারিয়েছিল তখন তার পুরো পরিবার ছিল, আর আজ সেই পুরনো ভয় নতুন মুখ নিয়ে তাকে ঘিরে ফেলেছে। পূজা ঘরে এসে ধীরে বলল, ম্যাডাম, ওষুধ খেয়ে নিন, নইলে রাতে ঘুম হবে না। অনন্যা চোখ না ঘুরিয়ে বলল, ঘুম আজ ওষুধেও আমাকে আরাম দিতে পারবে না। পূজা তার কণ্ঠ শুনে বুঝল এটা কোনো গভীর আঘাতে হাত রাখার মতো। কিছুক্ষণ পর সে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করল, তুমি দেখেছ না, আজ যদি রবির কিছু হয়ে যেত তাহলে। সে চুপ করল, কিন্তু তার চোখে চিন্তা ছিল। ভয় নয়, আমি আর কোনো প্রিয়জনকে হারাতে পারব না পূজা, এখন না। পূজার মুখে হালকা চিন্তা উঠল, কিন্তু সে শুধু তার পাশে বসে বলল, ম্যাডাম, আপনি একা নন, আর রবিও আপনাকে ছেড়ে যাবে না। গভীর রাত হতে হতে অট্টালিকা শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু অন্যান্যার মন আরও অস্থির। সে প্রথমবার তার ভিতরে জাগা সম্পর্ককে নাম দেওয়ার চেষ্টা করছিল না, সে শুধু তাকে বোঝার চেষ্টা করছিল। তাতে স্নেহ ছিল, বিশ্বাস ছিল, আর সবচেয়ে বেশি ভয় ছিল। সে ধীরে ধীরে হুইলচেয়ারের ব্রেক খুলল আর ঘরের মাঝখানে এলো। মেঝে ঠান্ডা ছিল, কিন্তু তার ভিতরে একটা গরম ঢেউ উঠছিল, জেদের, আশার। সে পায়ে হাত রাখল, গভীর শ্বাস নিল, আর মনে মনে বলল, যদি আমি সত্যিই লড়তে চাই তাহলে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, তার জন্য আর নিজের জন্য। সে ধীরে ধীরে শরীর সামনে ঝুঁকিয়ে পায়ে একটু চাপ দিল। প্রথমে হালকা ঝিনঝিন, তারপর একটা তীব্র টান, যেন কোনো পেশি বহুদিন পর জেগে উঠেছে। তার হাঁটুতে ব্যথাও ছিল, কিন্তু সেই ব্যথায় একটা ছোট আশা লুকিয়েছিল। সে আরও জোর দিল, কিন্তু শরীর দুলে উঠল। ঠিক তখনই পূজা দ্রুত ঢুকে তাকে ধরে ফেলল। ম্যাডাম, আপনি পড়ে যেতে পারতেন। অন্যান্যার শ্বাস দ্রুত ছিল, কিন্তু তার চোখে আগের চেয়ে বেশি আলো ছিল। পূজা, আমি পড়ে যাওয়া থেকে ভয় পাই না, আমি শুধু এই ভয় পাচ্ছি যে কাল যদি রবি ফিরে না আসে তাহলে। এই বলতে বলতেই তার প্রথম অশ্রু গড়িয়ে পড়ল। পূজা ধীরে তার হাত ধরে বলল, ম্যাডাম, যারা হৃদয় থেকে আসে তারা হৃদয় থেকেই ফিরে আসে। অন্যান্যা মাথা নিচু করল, আর তার চোখ ফোনে গিয়ে থামল। সে কয়েকবার তুলল, আবার রাখল। ভয় আর চাওয়ার লড়াই চলছিল। আমি কি ওকে ফোন করব, মামাকে যদি জানা যায়, কিন্তু যদিও একা লাগে? এসব ভাবতে ভাবতে হঠাৎ সে জানালার দিকে ঘুরে ধীরে বলল, রবি, যা হয়েছে ওটা আমাদের মাঝে শেষ রেখা নয়, এটা তো শুধু শুরু। কাল তুমি এসো, আমি তোমাকে বলতে চাই যে আমি এখন একা লড়তে চাই না। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু হাওয়ায় এখনও ভারী ভাব ছিল, যেন সকাল আসার আগে রাত নিজেও শ্বাস রোধ করে দাঁড়িয়ে। আর সেই রাতে ঘরের নিস্তব্ধতায় অন্যান্যার একটাই প্রার্থনা গুঞ্জরিত হচ্ছিল, কাল রবি যেন সেই গেটে আবার হাসি মুখে দেখা দেয়। অন্যান্যাকে অট্টালিকার পুরনো চাবি পাওয়া যায়, আর সে সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সকালের ঠান্ডা হাওয়া এখনও পুরোপুরি উজ্জ্বল হয়নি,
কিন্তু অট্টালিকার জানালায় পড়া হালকা আলো অন্যান্যার অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলছিল। সে রাতে প্রায় চোখই বন্ধ করতে পারেনি। প্রতিটি শব্দে চমকে উঠছিল, প্রতিটি ছায়াকে রবি ভেবে নিচ্ছিল, আর প্রতিবার হতাশ হচ্ছিল। পূজা যখন ধীরে ঘরে ঢুকল, তখন সে অন্যান্যার চোখের ক্লান্তি আর হৃদয়ের অস্থিরতা দুটোই পড়ে ফেলল। ম্যাডাম, আজ তো আপনি একদম বিশ্রাম করেননি। অন্যান্যা ধীরে বলল, বিশ্রাম কি করে করি পূজা? আজ যদি ও না আসে তাহলে হয়তো আমি নিজেকেই নয়, আমার আশাকেও হারিয়ে ফেলব। পূজা হালকা হেসে বলল, ম্যাডাম, সত্যিকারের লোকেরা ফিরে আসেই, হয়তো দেরিতে হলেও। ঠিক তখনই নিচ থেকে তীব্র নয় কিন্তু চেনা চাকার একটা ধীর শব্দ উঠল। সেই কাঠের চড়মড় শব্দ, সেই পায়ের নিয়মিত চলা। অন্যান্যার হৃদয় যেন হঠাৎ ধুকপুক করা ভুলে গেল, তারপর দ্রুত ফিরে এলো। সে জানালার দিকে ঝুঁকল আর সেখানে গেটের কাছে রবিকে দেখতে পেল। আজ তার কাপড় পরিচ্ছন্ন ছিল, কিন্তু মুখে হালকা ক্লান্তির ছায়া ছিল। পূজা উৎসাহে বলল, ম্যাডাম দেখুন, ও এসে গিয়েছে। অন্যান্যার চোখে স্বস্তি নেমে এলো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখ রবির ধীর চলা আর হাতের ছোট কাটার দাগে আটকে গেল। রবি ঘরে পৌঁছতেই অন্যান্য সময় না করে জিজ্ঞেস করল, এই চোট কি করে লাগল? কাল ওই লোকগুলো কিছু করেছে? রবি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল, না ম্যাডাম, রাস্তায় পিছলে গিয়েছিলাম। কিন্তু তার কণ্ঠে সেই দ্বিধা ছিল যা সত্য লুকানোর। অনন্যা নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমার কাছে মিথ্যে বলো না, আমি সব দেখেছি, তুমি অভিযোগ করো না কেন? রবি কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরে বলল, কারণ ম্যাডাম, অভিযোগ করলে শুধু ভয়ে বাড়ে আর সাহস কমে। যদি আমি ভয়ে পিছিয়ে যাই তাহলে কাল যা হয়েছে তার মানে ওই লোকেরাই বের করে। আর আমার মনে হয়েছে আপনার আমার দরকার। আমি নিজের অপমানের চেয়ে আপনার অবস্থা নিয়ে বেশি চিন্তিত। তার চোখে প্রথমবার হালকা কঠোরতা দেখা গেল, শান্তির নয়, সিদ্ধান্তের। এটা ছিল রবির নতুন রূপ। এই সময় রবি পকেট থেকে একটা ছোট মোড়ানো কাগজ বের করল। ম্যাডাম, এটা রাতে আমার বাড়ির দরজায় আটকে পেয়েছি। কাগজ শুকনো হয়ে গিয়েছিল, কিন্তু তাতে লেখা শব্দগুলো যেন এই মাত্র রক্তে লেখা, দূরে থাকো, এটা শেষ সতর্কতা। অনন্যা কাগজ ধরল আর তার হাত আপনা আপনি ঠান্ডা হয়ে গেল। এটা এখন শুধু ধমক নয়, এটা ঘোষণা যে খেলা এখন খোলাখুলি শুরু হয়ে গিয়েছে। রবি, তোমার কি আন্দাজ আছে কে করেছে? রবি গভীর শ্বাস নিল। হয়তো ওই লোকেরা বা অন্য কেউ, যাকে ভয় যে আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি। ঘরের হাওয়া হঠাৎ ভারী হয়ে গেল। অনন্যার আঙুল কাঁপল, কিন্তু এবার ভয়ে নয়, একটা দৃঢ় সাহসে। সে ধীরে বলল, যেই এটা করছে সে ভেবেছে ভয় দেখিয়ে আমাদের আলাদা করে দেবে। কিন্তু এখন নয়, আমি পিছিয়ে যাব না। রবি। রবি প্রথমবার মন থেকে হাসল। তাহলে ম্যাডাম, আজ থেকে লড়াই একার নয়, আমরা দুজনে মিলে লড়ব। আর সেই সকালে যখন সূর্য মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছিল, অট্টালিকায় প্রথমবার কারো মনে হলো যে ঝড়কে ভয় পাওয়ার সময় শেষ, এখন সামনে দাঁড়ানোর সময়। রবির ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে অট্টালিকায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিন্তু অনন্যা অনুভব করছিল এই নিস্তব্ধতা সাধারণ নয়, যেন বাড়ির দেয়ালগুলো কিছু লুকিয়ে রেখেছে। সে তার ঘরে বসে সেই সতর্কতার ছোট কাগজটা হাতে নিয়ে ধীরে ধীরে মুড়ছিল আর খুলছিল। তাতে লেখা, এটা শেষ সতর্কতা, এখন শুধু ভয় জাগাচ্ছে না, একটা সত্যের দিকে ইঙ্গিত করছে, যে বিপদ রবির জন্য বাইরে থেকে নয়, হয়তো এই বাড়ির ভিতর থেকেই আসছে। পূজা ধীরে বলল, ম্যাডাম, আপনার কি সত্যিই মনে হয় বাড়ির ভিতরে কেউ জড়িত? অনন্যার চোখ হালকা শক্ত হল। শুধু সন্দেহ নয় পূজা, আমার অনুভূতি হচ্ছে কেউ জানে রবি আমার কাছে কতটা জরুরি, আর সেই আমাকেই ভাঙার চেষ্টা করছে। এই সময় নিচের হল থেকে কারো ফোনের তীক্ষ্ণ রিং বেজে উঠল। অনন্যা আচমকা জানালার দিকে তাকালো। নিচে সিকিউরিটি গার্ড অর্জুন ফোনে কথা বলছিল। তার পিঠ সোজা আর কণ্ঠ চাপা, কিন্তু দুটো শব্দ স্পষ্ট শোনা গেল, রবি আর নজর রাখা। এটা শুনে অনন্যার শ্বাস হালকা আটকে গেল। অর্জুন যখন ফোন রেখে গেটের দিকে দ্রুত পা বাড়ালো, তখন তার চলায় সেই ঘাবড়ে যাওয়া ছিল না যা চিন্তিত লোকের হয়, বরং এটা এমন একজনের চলা যে কারো নির্দেশ পালন করছে। অনন্যা তৎক্ষণাৎ পূজার দিকে ঘুরে বলল, এখন কাউকে কিছু বলিস না, আর অর্জুনকে আমার কাছে আসতে দিস না। আমার মনে হচ্ছে ও শুধু সিকিউরিটি গার্ড নয়। জানালা থেকে সে দেখল অর্জুন বাইরে গিয়ে ঠিক সেই দুজন লোকের সঙ্গে কথা বলছে যারা কাল রবিকে ঘিরেছিল। কথা লম্বা ছিল না,
কিন্তু তাদের মাঝের সহজতা এটা জানানোর জন্য যথেষ্ট ছিল যে এসব হঠাৎ নয়, আগে থেকে ঠিক করা। বাগানের দূরের কোণে রবি তার ছোট বোতল আর কাপড় ঠিক করছিল। তার মুখে সেই শান্ত ভাব ছিল যা সে সবসময় দেখায়, কিন্তু আজ তার চোখে একটা সতর্ক চমকও ছিল। যেন সে জানে কেউ তার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছে। আর সত্যিই সে বারবার পিছনে ঘুরে দেখছিল, কিন্তু সেখানে শুধু গাছের হালকা ছায়া। এই সময় অর্জুন তার কাছে গিয়ে সামনের দিকে আওয়াজ করে বলল, তুমি বাইরে বেশি থেকো না, পরিবেশ ঠিক নেই। তার কথা সতর্কতার মতো লাগল, কিন্তু তার চোখে সেই নরম ভাব ছিল না যা সত্যিকারের চিন্তিত লোকের হয়। সেখানে একরকমের নির্দেশ পালনের টেনশন ছিল। রবি হেসে বলল, ধন্যবাদ, আমি সামলে নেব। কিন্তু ভিতরে সে বুঝে গিয়েছিল এটা চিন্তা নয়, নজরদারি। ঘরে ফিরে অনন্যা ধীরে বলল, পূজা, যদি অর্জুনও জড়িত থাকে তাহলে মানে এখানে শুধু রবিকে ভয় দেখানোর ব্যাপার নয়, এখানে সব আগে থেকে প্ল্যান করা। আর তার সূত্র কোথাও না কোথাও মামাজি পর্যন্ত যায়। সে গভীর শ্বাস নিল, চোখ কঠিন হল। আমি আর অপেক্ষা করব না। যদি কেউ আমারই বাড়িতে আমাকে আর রবিকে আলাদা করার চেষ্টা করছে, তাহলে আমাকে নিজেকেই সত্যি খুঁজে বের করতে হবে। আর সেই মুহূর্তে প্রথমবার অনন্যার মনে হল সে শুধু বিপদের সামনে দাঁড়াচ্ছে না, সে একটা এমন বাড়িকে বোঝার জন্য এগোচ্ছে যার প্রতিটি দেয়াল, প্রতিটি চোখ আর প্রতিটি পা হয়তো তার বিরুদ্ধেই দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু সে থামার ছিল না, এখন নয়। অট্টালিকার লম্বা করিডরে আজ এক আলাদা নিস্তব্ধতা ছিল, এমন নিস্তব্ধতা যা অনন্যাকে ভিতর থেকে চুইয়ে দিচ্ছিল। সে তার হুইলচেয়ার ধীরে ধীরে এগিয়ে সিকিউরিটি রুম পর্যন্ত পৌঁছল। তার মনে শুধু একটা চিন্তা, অর্জুন আসলে কি লুকিয়ে রেখেছে। দরজা একটু খোলা ছিল আর ভিতর থেকে ভিডিও চলার ধীর শব্দ আসছিল। সে সাবধানে পাশে দাঁড়িয়ে গেল। স্ক্রিনে যা দেখা গেল তাতে তার শ্বাস থেমে গেল। রবির বাগানে তোলা একটা ভিডিও, এমন কোণ থেকে রেকর্ড করা যা স্পষ্ট বলছিল কেউ লুকিয়ে বানিয়েছে। এটা সাধারণ সিসিটিভি ফুটেজ ছিল না, এটা ছিল নজরদারি। অর্জুন চেয়ার থেকে উঠে কাউকে ফোনে বলল, হ্যাঁ স্যার, রেকর্ডিং পেয়ে গিয়েছি, পরবর্তী নির্দেশ। স্যার কে? উত্তর তার আগে থেকেই জানা ছিল, রাজীব সিং। অনন্যা তৎক্ষণাৎ পিছিয়ে গেল যাতে অর্জুন তাকে দেখতে না পায়। তার ভিতরে এখন ভয় নয়, একটা কঠিন বোধ তৈরি হয়ে গিয়েছিল যে খেলা ভিতর থেকেই চলছে। সে নিজের সঙ্গে বলল, এই বাড়ি এখন আর আগের মতো নেই, আর এখানে প্রতিটি চোখ বিশ্বাসযোগ্য নয়। এই সময় বাইরে পুরনো নিমগাছের কাছে রবি তার জিনিস তৈরি করছিল। হাওয়ায় এক অদ্ভুত অস্থিরতা ছিল, যার জন্য সে বারবার পিছনে ঘুরে দেখছিল। তাকে মনে হচ্ছিল যেন কেউ তার প্রতিটি গতিবিধি দেখছে। ঠিক তখনই একটা কালো গাড়ি ধীরে কাছে এসে থামল। একই দুজন লোক নামল যারা আগে তাকে ধমকেছিল। তাদের একজন স্বস্তির হাসির বদলে একটা ঠান্ডা হাসি দিয়ে বলল, অতি এগিয়ে যেও না, বড় লোকেরা কি করে তা তোমার বোঝার বাইরে। রবি তার ঘাবড়ে যাওয়া লুকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি এখানে শুধু কাজ করতে আসি, কারো সঙ্গে লড়তে নয়। অন্যজন এগিয়ে ঝুঁকে বলল, কাজ না, ভুল জায়গায় পা রাখা। রবি তাদের চোখে তাকিয়ে ধীরে বলল, আমার পা আমার হৃদয়ের হিসাবে চলে। তার কথা শান্ত ছিল, কিন্তু তাতে একটা দৃঢ়তা লুকিয়েছিল। সে ভয় পেতে চায়নি, কিন্তু বিপদকেও বুঝছিল। গাড়ি চলে যাওয়ার সময় শুধু একটা বাক্য ছেড়ে গেল, যেখানে আগুন জ্বলে সেখানেই ছাই হয়, সাবধানে থেকো। রবি গাড়িকে যেতে দেখতে দেখতে মনে মনে বলল, যদি শুধু ধমক হতো তাহলে তোমরা এতবার আসতে না, কিছু বড় হতে চলেছে। ওপরের ঘর থেকে এসব দেখা অনন্যার হৃদয় আঁকড়ে ধরল। তাকে এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে ব্যাপারটা শুধু রবিকে ভয় দেখানো নয়, এটা তাকে আলাদা করার সুপরিকল্পিত চেষ্টা। সে তৎক্ষণাৎ ঘরের দিকে ঘুরল আর গভীর শ্বাস নিয়ে ফোন তুলল। পূজা, রবিকে এখনই ভিতরে ডেকে আন। আর হ্যাঁ, অর্জুনের ওপর নজর রাখিস, ও এখন শুধু গার্ড নয়, অন্য কারোর ইশারায় চলছে। পূজা ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, ম্যাডাম, মামাজি। অনন্যা ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর এখন আমি অপেক্ষা করব না। যদি কেউ ভেবেছে আমাদের আলাদা করতে পারবে তাহলে সে ভুল। তার কথা ধীর ছিল, কিন্তু তাতে প্রথমবার এমন এক শক্তি ছিল যা অট্টালিকার শান্ত হাওয়াকেও বদলে দিল। যেন আগত সময়ে শুধু ঝড় নয়, সত্যিও প্রকাশ পেতে চলেছে। দুপুরের হাওয়ায় আজ একটা শুষ্ক তিক্ততা ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি অট্টালিকার ওপর চাপ দিচ্ছিল। অনন্যা ড্রয়িং রুমে অপেক্ষা করছিল, মুখ শান্ত কিন্তু ভিতরে গভীর হলচল। রবি কিছুক্ষণের মধ্যেই পৌঁছল। হালকা ক্লান্তি আর চিন্তা তার মুখে স্পষ্ট ঝকঝক করছিল। ম্যাডাম, এত তাড়াতাড়ি দেখেছেন, সব ঠিক আছে? অনন্যা তার দিকে তাকিয়ে বলল,
রবি, আজ আমি এমন কিছু দেখেছি যা আমাকে ভাবতে বাধ্য করেছে, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। রবি নিজেকে সামলে বলল, যদি ওই লোকদের বা অর্জুনের কথা হয় তাহলে আমি সামলে নেব ম্যাডাম। কিন্তু তার কথায় লুকানো ভয় অনন্যা থেকে লুকানো না। ভিতরে ভিতরে সে নিজেকে বলছিল, যদি আমি এখনই পা না বাড়াই তাহলে দেরি হয়ে যাবে। এই সময় ভারী পায়ের শব্দে ঘরের শান্তি ভেঙে গেল। রাজীব সিং ভিতরে ঢুকল, মুখে হালকা আনুষ্ঠানিক হাসি, কিন্তু চোখে সেই তীক্ষ্ণতা যা অনন্যা এখন সহজেই চিনতে পারে। সে চোখ রবির ওপর রেখে বলল, এখানে এ আবার কি করছে? অনন্যা, তুই অচেনা লোকের ওপর কবে থেকে এত ভরসা করতে শুরু করেছিস? অনন্যা সোজা বসে রইল। মামাজি, ও অচেনা নয়, আমার সাহায্য, আর ও এখানে আমার ইচ্ছায়। রাজীবের হাসি ঠান্ডা হয়ে গেল। ইচ্ছা? অনন্যা, এই বাড়ি, এই সম্পত্তির দায়িত্ব আমার ওপর। আমি কোনো বাইরের লোককে এমন আসা যাওয়া করতে দেব না। অনন্যার চোখ কঠিন হয়ে গেল। সিকিউরিটির নামে আপনি কি কি করছেন আমাকে সব জানা আছে। অর্জুন শুধু গার্ডের মতো নয়, অন্য কারোর নির্দেশে কাজ করছে। আর আজ যে ভিডিও আমি দেখেছি ওটা সিকিউরিটি ক্যামেরা ছিল না, ওটা ছিল গুপ্তচরবৃত্তি। রাজিত কিছুক্ষণের জন্য থেমে গেল, মুখ একদম স্থির, যেন কেউ অজান্তে তার ভিতরের স্তর খুলে দিয়েছে। তুই ভুল বুঝছিস, সে বলল, কিন্তু তার কণ্ঠে আগের মতো দৃঢ়তা ছিল না। না, অনন্যা শান্ত কণ্ঠে বলল, আমি প্রথমবার ঠিক বুঝছি। রবি পিছনে দাঁড়িয়ে ঘটনা দেখছিল। সে কথা বলতে চায়নি, কিন্তু রাজীবের দিক থেকে আসা তিরস্কারে ভরা চোখ তাকে ভিতর থেকে আঘাত করছিল। রাজীব হঠাৎ তার দিকে ঘুরল। আর তুই তুই কি ভেবেছিস ধনী বাড়ির মেয়েকে সাপোর্ট দিয়ে বড় কাজ করেছিস? রবি গভীর শ্বাস নিল। আমি কারো সাপোর্ট হতে আসিনি স্যার, আমি শুধু জানি আমার জন্য তার অবস্থা ভালো হচ্ছে, আর এটা আমার কাছে সম্মানের। রাজীব হালকা হেসে বলল, সম্মান না লোভ? এবার অনন্যা তৎক্ষণাৎ বলল, বাস মামাজি, আপনি যত লুকাবেন তত স্পষ্ট বোঝা যাবে আপনি কিসের ভয় পাচ্ছেন। রাজীবের মুখে বিরক্তির রেখা উঠল। অনন্যা, তুই এখনো অনেক কিছু জানিস না। তাহলে বলুন। অনন্যা ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি ভয় যে রবি আমার কাছে আছে? এমন কি আছে যা তার থাকলে আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে? রাজীবের চোখে এক মুহূর্তের জন্য ঘাবড়ে যাওয়া চমক উঠল, এমন এক চমক যা অনন্যা আগে কখনো দেখেনি। আর সেই মুহূর্তে তার মনে হল রাজীবের চিন্তা রবি নয়, কোনো বড় রহস্য যা সে যে কোনো মূল্যে লুকিয়ে রাখতে চায়। রাজীবের মুখে আসা ঘাবড়ে যাওয়ার একটা ঝলক অন্যান্যার চোখ থেকে লুকাল না। সে প্রথমবার অনুভব করল তার সন্দেহ এখন আর সন্দেহ নয়, সেটা সত্যি হতে শুরু করেছে। রাজীব ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরল, আর যেতে যেতে শুধু একটা লাইন ছেড়ে গেল, অন্যান্যা, এসব নিয়ে পড়ে নিজের কষ্ট বাড়াস না। কিন্তু এবার তার কণ্ঠে সেই শক্তি ছিল না যা সবসময় অন্যান্যাকে চেপে ধরত, যেন সে নিজের কথাতেও বিশ্বাস করছে না। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ভারী নিস্তব্ধতা নেমে এলো। রবি এগিয়ে এলো। ম্যাডাম, আপনার কি সত্যিই মনে হয় ও কিছু লুকিয়ে রেখেছে? অন্যান্যা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এখন ভয়ের জায়গায় একটা শান্ত দৃঢ়তা ছিল। রবি, এখনো পর্যন্ত আমি শুধু আন্দাজ করছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিত। ঠিক তখনই বাইরে থেকে তীব্র শব্দ এলো, কিছু পড়ে যাওয়ার, তারপর কারো দৌড়ে যাওয়ার আওয়াজ। পূজা দৌড়ে ভিতরে এলো, শ্বাস ভারী। ম্যাডাম, বাগানের দেয়ালে কেউ লাল রঙে লিখে দিয়েছে, আর রবিজির জিনিস সব মাটিতে ছড়িয়ে ফেলে রেখেছে। কথায় যতটা ঘাবড়ে যাওয়া ছিল তার চেয়ে বেশি ভয় তার চোখে। রবি কিছু না বলে বাইরে ছুটল। দেয়ালে বড় বাঁকা অক্ষরে শুধু একটা সতর্কতা, দূরে থাকো, এই শেষবার বলছি। মাত্র 5টা শব্দ, কিন্তু তাতে যতটা ঘৃণা ছিল তা হাওয়াকেও ঠান্ডা করে দিল। রবি তার ছড়ানো জিনিস তুলতে লাগল। তেলের বোতল ভাঙেনি, কিন্তু কেউ রাগে ছুঁড়ে ফেলেছে। তার ঠোঁট হালকা কাঁপল, কিন্তু কণ্ঠ অস্থির। এখন এরা শুধু ভয় দেখাতে আসেনি, এরা বলতে চাইছে আমাদের আর এগোতে দেবে না। পূজা চিন্তিত হয়ে বলল, ম্যাডাম, এটা হাতের বাইরে চলে যেতে পারে, পুলিশকে। অন্যান্যা তাকে থামিয়ে দিল। না, যতক্ষণ না আমি জেনে নিচ্ছি মামাজি কি লুকিয়ে রেখেছেন, ততক্ষণ এই বাড়িতে বাইরের কাউকে ঢোকাব না। তার কণ্ঠ ধীর ছিল, কিন্তু তাতে এমন এক ঠান্ডা ভাব ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সে ভাবছিল, রাজীব যদি এতটা ব্যস্ত হয় তাহলে এই বাড়িতে কিছু খুব বড় লুকানো আছে। অন্যান্যা গভীর শ্বাস নিয়ে ধীরে বলল, পূজা, মামাজির পুরনো অফিস, ওটা কি এখনও ওপরের স্টাডি রুমে বন্ধ আছে? পূজা ঘাবড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, কিন্তু সেখানে তো বহু বছর তালা খোলেনি।
অন্যান্য তার হুইলচেয়ার ঘুরিয়ে পুরনো কাঠের শেলফের দিকে এগোল। সেই শেলফ যা কখনো তার বাবা লাগিয়েছিলেন। সে কয়েক সেকেন্ড সেই পৃষ্ঠ অনুভব করল, আঙুল নিচের দিকে ঘষল, আর হঠাৎ একটা ঠান্ডা ধাতু তার আঙুলে লাগল। ওটা ছিল চাবি, পুরনো, ভারী আর ধুলোয় ঢাকা। পূজা অবাক হয়ে গেল। ম্যাডাম, আপনি কি করে জানলেন চাবি এখানেই থাকবে? অন্যান্য ধীরে বলল, কারণ এই বাড়ি যতটা মামাজির ছিল ততটাই কখনো আমার বাবারও ছিল, আর আমার বাবা কখনো বিনা কারণে তালা লাগাতেন না। সে চাবিটা শক্ত করে ধরল, যেন সেই ছোট ধাতুর মধ্যে আজকের সব শক্তি লুকিয়ে আছে। রবি, সে বলল, আজ রাতে আমরা ওই ঘর খুলব। রবি তার দিকে তাকালো, ভয়ও ছিল, বিশ্বস্ততাও। আমি আপনার সঙ্গে আছি ম্যাডাম, যাই পাওয়া যাক ওই ঘরে। অট্টালিকার হাওয়া হঠাৎ ভারী হয়ে গেল, যেন দেয়ালগুলো সেই রহস্য চিনছে যা বছরের পর বছর তাদের ভিতরে বন্ধ ছিল। আর সেই মুহূর্তে অন্যান্য জেনে গেল, আজকের রাতে শুধু একটা ঘরের তালা ভাঙবে না, সত্যের তালাও ভাঙতে চলেছে। রাতের ঠান্ডা হাওয়া অট্টালিকার দেয়ালে ধাক্কা খাচ্ছিল, যেন তারাও জানে আজ কিছু বড় প্রকাশ পেতে চলেছে। অন্যান্য আর রবি ধীর পায়ে পুরনো স্টাডি রুমের সামনে পৌঁছল। চাবি তার হাতে কাঁপছিল না, কিন্তু হৃদয়ের ধুকপুক তীব্র ছিল। সে চাবি তালায় ঘোরালো, আর দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতরে ধুলো আর নিস্তব্ধতা, যেন ঘর বছরের পর বছর কারো অপেক্ষায় ছিল। রবি টর্চ জ্বালিয়ে চারিদিকে আলো ফেলল। তাদের চোখ সেই বড় আলমারির ওপর পড়ল, যা সবসময় বন্ধ থাকত। রবি তা খোলার চেষ্টা করল, আর কয়েকটা ঝাঁকুনির পর আলমারি ধাক্কায় খুলে গেল। একটা ফাইল নিচে পড়ে গেল। অনন্যা তা তুলল। তাতে তার বাবার নাম আর নিচে রাজীবের সই। সে পাতা উল্টাল। দলিল স্পষ্ট বলছিল যে দুর্ঘটনার আগে আর পরে অনেক ফাইল বদলে দেওয়া হয়েছে। একটা ধীরে লুকানো প্রক্রিয়া, যার ফলে কোম্পানি ধীরে ধীরে রাজীবের নামে হচ্ছিল। রবি ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, এটাই যেটা থেকে ও ভয় পাচ্ছিল? অনন্যার চোখে চমক ছিল, কিন্তু কণ্ঠ ধীর। হ্যাঁ রবি, এটা প্রমাণ যে বাবার মৃত্যু আর আমার এই ঘরে সীমাবদ্ধ হয়ে যাওয়ার পর ও সব নিজের হাতে নিয়ে নিয়েছে। ও ভয় পাচ্ছিল আমি দাঁড়িয়ে উঠব আর সত্যি দেখতে শুরু করব। অচানক পিছনে হালকা পায়ের শব্দ হল। রাজীব দরজায় দাঁড়িয়েছিল, মুখ শক্ত, কিন্তু চোখে একটা অস্থিরতা। অনন্যা, তুই এসব কিছু না বুঝেই আমার ওপর দোষ চাপাচ্ছিস। অনন্যা দলিলটা তার দিকে বাড়িয়ে ধরল। তাহলে বলুন মামাজি, এগুলো কি? বাবার সই জাল করা, কোম্পানির শেয়ার আমার নাম থেকে আপনার নামে সরানো, দুর্ঘটনার পর হাসপাতালের রিপোর্ট বদলে দেওয়া, এসব কিসের জন্য? রাজীবের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভাঙা গলায় বলল, তোর বাবার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কোম্পানি ডুবতে বসেছিল, আমি শুধু বাঁচাতে চেয়েছিলাম। বাঁচাতে চাইলে সত্যি লুকোতেন কেন? অনন্যার কণ্ঠ এখন বরফের মতো ঠান্ডা। আমাকে একা ছেড়ে দিয়েছেন কেন? রবিকে বারবার ধমকানো হলো কেন? কারণ আপনি ভেবেছিলেন আমি আর কখনো দাঁড়াতে পারবো না। তাই এই বাড়ি, কোম্পানি, আমার জীবন, তিনটেই আপনি গিলে নিতে চেয়েছিলেন। রাজীবের কাঁধ দুটো যেন নেমে গেল। সে আর সে শক্তিশালী নিয়ন্ত্রক মানুষ ছিল না, সে ছিল একটা হেরে যাওয়া মানুষ। সে কোনো কথা না বলে ঘুরে ধীরে ধীরে চলে গেল। তার পায়ের শব্দ করিডরে মিলিয়ে যেতে যেতে অট্টালিকার ঠান্ডা হাওয়া যেন তার পিছু পিছু বেরিয়ে গেল। রবি অনন্যার পাশে এলো, তার কণ্ঠে গভীর সহানুভূতি। ম্যাডাম, আজ আপনি শুধু একটা ঘর খোলেননি, আপনি নিজের ওপর বন্ধ ভয়ের তালাও ভেঙে দিয়েছেন। অনন্যা হাসল, হালকা, শান্ত আর দৃঢ় হাসি। আর তুমি আমাকে এই সাহস দিয়েছ রবি। তুমি না থাকলে আমি হয়তো আজও অন্ধকারে বসে থাকতাম। রবি মাথা নিচু করে বলল, সত্যি কখনো হাঁটার থেকে হৃদয় থেকে বেরোয় ম্যাডাম, আর আপনার হৃদয় খুব মজবুত। অট্টালিকার অন্ধকার যেন পিছিয়ে যেতে লাগল। অনন্যা শেষবার ঘরটার থেকে তাকালো। সেই ঘর এখন আর অতীতের গোপন বোঝা ছিল না, এটা ছিল একটা নতুন শুরুর দরজা, যেখানে সত্যি, বিশ্বাস আর মানবতা জিতে গিয়েছে। যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে বলো তোমার জীবনের শিক্ষা কি হলো। আর চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। হ্যাঁ।